রহস্যরাত। ওয়েলকাম টু রহস্যরাত। আমি এসেছি তোমাদের নিয়ে যেতে রহস্যে ঘেরা অলৌকিক দুনিয়াতে। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যুক্তি বা বুদ্ধি দিয়ে, যার কোনো কারণ আমরা খুঁজে পাই না, যা আমাদের মনে করিয়ে দেয় কোনো এক অলৌকিক অস্তিত্বের কথা। হতে পারে সেটা ভৌতিক বা দৈবিক বা অন্য কিছু। রহস্যরাতে তোমাদেরকে আমি এমন কিছু ঘটনা শোনাবো যা গল্প নয়, সত্যি সত্যি কারো জীবনে ঘটেছে। তোমার জীবনেও কি এরম অলৌকিক কিছু ঘটেছে? তাহলে তা তোমরা আমার সাথে শেয়ার করতে পারো। তোমরা আমাকে ঘটনা লিখে বা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারো আমার মেল আইডিতে। আমার মেল আইডি rahosyarat@gmail.com। তাহলে এসো আজকের অলৌকিক দুনিয়ার যাত্রা আমরা শুরু করি। আজ তোমাদেরকে যে ঘটনাটা বলবো সেটা আমাকে পাঠিয়েছে বারাসাত থেকে সহেলি দাস। লিখেছে, আমি আমার পরিচিত অনেকের কাছেই শুনেছি তাদের জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা। আমার নিজেরও এই ধরনের অভিজ্ঞতা হয়েছে 2 বার। তোমাকে সেসব কথা পরে লিখে পাঠাবো, কিন্তু আজ যেটা লিখছি সেই ঘটনাটা ঘটেছিল আমার মাসি ও তার পরিবারের সাথে। আজ থেকে প্রায় 30 বছর আগে মাসি ও তার পরিবার পড়েছিল এক ভয়ঙ্কর অপদেবতার প্রতিহিংসার রোষের কবলে। উত্তর 24 পরগনা জেলার একেবারে বাংলাদেশ বর্ডারের কাছাকাছি একটা গ্রাম বিথারি। সেই গ্রামেতেই আমার মাসির শ্বশুরবাড়ি। বাড়িটা মাসির শ্বশুরমশাই বানিয়েছিলেন। বাড়িটা এমনিতে বেশ বড় ছিল, কিন্তু সময়ের সাথে সাথে পরিবারের লোক সংখ্যা বাড়ার জন্য একসময় ঘর সংখ্যা অপর্যাপ্ত হয়ে পড়েছিল। আমার মেশোরা 5 ভাই 2 বোন। মেশো ছিল মেজো। মাসির সেজদায়র হাই স্কুলেতে চাকরি পাওয়ার পর থেকেই তার বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছিল। অনেক ভালো ভালো সম্বন্ধ আসছিল তার জন্য, কিন্তু সমস্যা হয়েছিল ঘর নিয়ে। এতদিন সে তার ছোট 2 ভাইয়ের সাথে ঘর শেয়ার করে থাকত, কিন্তু বিয়ের পর তার একটা ঘর চাই। আর পুরনো দিনকার বাড়ি হওয়ার জন্যই বাথরুমটা বাড়ির ভেতরে ছিল না, কিছুটা দূরে গিয়ে বাথরুম ছিল। তাই ঘরের সাথে একটা বাথরুমও প্রয়োজন, কারণ পরিবারের লোক সংখ্যা এত বেশি যে একটা বাথরুমেতে খুব সমস্যা হচ্ছিল। বাড়ির সাথে অনেকটা জমি ছিল। ঠিক হলো সেই জমিতেই নতুন একটা ঘর আর বাথরুম তৈরি করা হবে, কিন্তু এর জন্য কেটে ফেলতে হবে সেই জমিতে থাকা বহুদিনকার পুরনো একটা বেল গাছকে। তাই মাসির শাশুড়ির প্রথম দিকটায় খুবই আপত্তি ছিল, কিন্তু পরে আর কোনো উপায় না দেখে সে রাজি হয়ে যায়। তাই কেটে ফেলা হলো সেই বেল গাছকে। আর মূল ঘটনার শুরু এখান থেকেই। নতুন ঘর বানানোর জন্য মিস্ত্রি আনা হলো। শুরু হলো ভিত খোঁড়া। প্রথম দিনই একজন মজুর ভিত খোঁড়ার জন্য কোদাল চালাতে গিয়ে কোদাল এসে পড়ল তার পায়েতেই। সে একেবারে রক্তারক্তি কাণ্ড। তখন তাকে নিয়ে সবাই গ্রামের স্বাস্থ্যকেন্দ্রেতে গেল এবং কাজও বন্ধ হয়ে গেল তখনকার মতো। এরপরের দিন রাতে মাসি বাথরুমে যাচ্ছিল। আগেই বলেছি বাথরুম কিন্তু বাড়ির বাইরে ছিল। বাথরুম থেকে ফেরার সময় মাসি শুনতে পেল কেউ একজন যেন কাঁদছে, খুব চাপা একটা কান্নার আওয়াজ। তখন মাসি এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ দেখল সেই বেল গাছটা যেখানে ছিল সেখানে লম্বা করে কে একজন দাঁড়িয়ে রয়েছে। খুব ভয় পেয়ে মাসি জিজ্ঞেস করল, কে কে ওখানে? তখনই সেদিক থেকে আওয়াজ এলো, তোরা আমাকে
ঘর ছাড়া করলি, আমিও তোদেরকে ঘর ছাড়া করেই ছাড়বো। সেই অদ্ভুত গলার আওয়াজে এরম কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে গেল মাসি। দৌড়ে ঢুকে এলো বাড়িতে। মেশোকে ঘুম থেকে তুলে বলল সমস্ত কথা, কিন্তু মেশো তার কোনো কথাই বিশ্বাস করল না। বলল, তুমি ঘুমের ঘোরে কি দেখেছ কি শুনেছ, ছাড়ো ওইসব কথা, আর এইসব কথা বাড়ির আর কাউকে বলো না, তাহলে তারাও ভয় পাবে। তাই মাসিও সবার কাছ থেকে এই কথাটা চেপে গেল। কিন্তু ঘটনা এইখানেই থেমে থাকলো না। এরপরে ঘটল এক দুর্ঘটনা। মাসির শাশুড়ি জামা কাপড় কেচে ছাদেতে একাই শুকোতে দিতে গেছিল। তারপর ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ পড়ে যায় সিঁড়ি থেকে। পড়ে গিয়ে মাথা ফেটে একেবারে রক্তারক্তি কাণ্ড। মাথায় 8খানা স্টিচ পড়ল। হসপিটাল থেকে বাড়ি ফেরার পর সে বলল, তার মনে হয় না সে পা পিছলে পড়ে গেছিল। তার স্পষ্ট মনে আছে তাকে কেউ পেছন থেকে ঠেলা মেরেছিল, কিন্তু ছাদে সেই সময় সে ছাড়া আর তো কেউ ছিল না। তাহলে পেছন থেকে তাকে কে ঠেলা মারতে পারে? সবার কাছেই এই বিষয়টা খুবই অদ্ভুত লাগলো। এরপর থেকে প্রতিদিনই নানা অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো। এই যেমন রান্না করে আসার পর হঠাৎ করে দেখা গেল সমস্ত রান্না মাটিতে পড়ে গেছে, অথবা কখনো ছাদেতে জামা কাপড় শুকোতে দেওয়ার পর তুলতে গিয়ে দেখা গেল একটাও জামা কাপড় নেই, সবই কে যেন বাড়ির বাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। কখনো মনে হয় ছাদের ওপর কেউ হেঁটে বেড়াচ্ছে, আবার কখনো মনে হয় বাগানে যেন কেউ ঢিল ছুটছে। এই সমস্ত বিভিন্ন উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছিল পরিবারের প্রত্যেকেই। তাই একদিন সবাই মিলে তারা আলোচনা করল যে এর উপায় কি হতে পারে। সেখানে মাসিও বলল তার সাথে ঘটা সেই অদ্ভুত ঘটনাটার কথা। তখন মাসি ছোট দেওর বলল সেও একদিন বাথরুমে উঠে ওই রকম কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, কিন্তু সে পরিবারের কারো কাছে কথা বলেনি, কারণ সবাই যদি ভয় পায় সেই জন্যই। কিন্তু এইভাবে তো চলতে দেয়া যায় না। একটা দুর্ঘটনা তো ঘটেইছে, আবার কবে কার সাথে কি ঘটে। এই সমস্যার একটা সমাধান খুব তাড়াতাড়ি প্রয়োজন। তাই তারা ঠিক করল গ্রামের এক কালী মন্দিরেতে এক বয়স্ক পুরোহিত থাকে, তার কাছেই সমস্ত ঘটনা জানাবেন। সব ঘটনা শুনে সেই পুরোহিত মশাই বাড়িতে এলেন। বাড়িতে এসে তিনি বললেন, এই বাড়িতে ভয়ঙ্কর কোনো অপদেবতার ছায়া রয়েছে, তবে মনে হচ্ছে এই বেল গাছ থেকেই এই সমস্যার সূত্রপাত। তিনি মাসির শাশুড়িকে জিজ্ঞেস করলেন, এই বেল গাছ কবে থেকে এখানে ছিল বৌমা? মাসির শাশুড়ি জানালেন, এই জমিটি তারা কেনার আগে জমিটি ছিল এক ব্রাহ্মণের। সেই ব্রাহ্মণ মারা যাওয়ার পর তার ছেলে এই জমিটি বিক্রি করেছিল মাসির শ্বশুরমশাইয়ের কাছে। তখন থেকে এই গাছটা এই জমিতেই ছিল। তারপর মাসির শ্বশুরমশাই বাড়ি করেন এই জমিতে, কিন্তু গাছটা কাটা হয়নি। এরপরে পুরোহিত মশাই সেই বেল গাছটা যে জায়গায় ছিল সেখানে বসে খানিকক্ষণ ধ্যান করলেন। ধ্যান শেষে চোখ খুলে তিনি বললেন, আমি যোগবারে জানতে পেরেছি এই বেলগাছটা ছিল এক ব্রহ্মদৈত্যের বাসা। যিনি এই জমির আগের মালিক ছিলেন তিনি মারা যাওয়ার পরও ভিটে মাটির মায়া ত্যাগ করতে পারেননি, তাই এই বেলগাছেতেই তিনি থাকতেন। এবং তিনি এতদিন তোমাদের কোনো ক্ষতি করেনি, কারণ তোমরাও তাকে কোনো রকম বিরক্ত করনি। কিন্তু এখন এই বেল গাছ কেটে তোমরা তাকে
তার বাসা থেকেই উচ্ছেদ করেছো। তাই সে এখন খুবই বিরক্ত এবং খুব রেগে আছে তোমাদের ওপর। সে পণ করেছে তোমাদেরকেও সে পিঠে মাটি ছাড়া করেই ছাড়বে। এই কথা শুনে সকলের তো মাথায় হাত। আমার মাসির শাশুড়ি কেঁদে পুরোহিত মশাইয়ের পায়ে ধরলেন, আপনি আমাদেরকে রক্ষা করুন ঠাকুর। ভিটে মাটি ছাড়া হলে এত বড় পরিবার নিয়ে কোথায় যাব আমরা এখন? আপনি কিছু একটা করুন। তখন পুরোহিত মশাই বললেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু এক্ষেত্রে শুধু আমার নয়, তোমাদের আরো একজনের সাহায্য নিতে হবে। সে হলো ওই ব্রহ্মদত্তের ছেলে, মানে আসলে তোমরা যার কাছ থেকে এই জমি কিনেছিলে সে। তোমরা যোগাযোগ করো তার সাথে। সে যদি তার বাবার পিণ্ডদান না করে তাহলে কিন্তু তোমরা এই বিপদ থেকে রক্ষা পাবে না। তিনি আমার মেসোমশাইয়ের পরিচিতই ছিলেন, পাশেই গ্রামেই বসবাস করতেন। মেসো তার বড় দাদাকে নিয়ে তার কাছে গেলেন এবং সমস্ত সমস্যার কথা খুলে জানালেন। তাতে তিনি রাজি হলেন গয়ায় গিয়ে তার বাবার পিণ্ডদান করার ব্যাপারে। এরপরে পুরোহিত মশাই সেই স্থানে যজ্ঞ করলেন এবং পরিবারের সকল সদস্যের জন্য একটা করে মাদুলি দিলেন। তিনি বললেন, তোমরা প্রত্যেকে এই মাদুলি ধারণ করো এবং যতদিন পর্যন্ত না তার ছেলে পিণ্ড দান করে ফিরে আসছে ততদিন এই মাদুলি নিষ্ঠা সহকারে পড়ে থাকবে এবং প্রত্যেকে নিরামিষ আহার করবে। এতে ব্রহ্মদত্ত তোমাদের ধারে কাছে আসবে না এবং কোনো ক্ষতিও করবে না। তার ছেলে পিণ্ডদান করে ফিরে আসার পর তোমরা সবাই একত্রে এই মাদুরিগুলো নিয়ে গঙ্গার জলে বিসর্জন দেবে। আশা করি তারপর থেকে আর কোনো সমস্যায় পড়বে না তোমরা। তার কথা মতোই সবকিছু নিয়ম ও নিষ্ঠা সহকারে মাসির পরিবারের সকলেই মেনেছিলেন এবং তারপর থেকে সেই ব্রহ্মদৈত্যের উপদ্রব আর কখনোই হয়নি। সেই বাড়িটা এখনো আছে আর তার নতুন ঘরও হয়েছে, কিন্তু কোনো সমস্যা আর কখনোই হয়নি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনা আমাকে কমেন্টে জানিও, আর লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর এই রকম অলৌকিক ভৌতিক ঘটনা শোনার জন্য সাবস্ক্রাইব করো রহস্যরাতকে। আর তোমাদের জীবনে যদি অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে পাঠিও rahosyorat@gmail.com-এ। আমি অবশ্যই তোমাদের ঘটনাও রহস্যরাতে শোনাবো। তাহলে চলো, আজকের মতো শুভরাত্রি।